হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু কেজিসি। আমি কেজি এবং তোমাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। দেখো, আজকে তোমরা দেখে বুঝতেই পারছো ক্লাস কিসের হচ্ছে, ইংলিশের। ইংলিশ আমরা স্টার্ট করব একদম বেসিক থেকে। প্রত্যেকটা ক্লাস আমরা বেসিক থেকে স্টার্ট করব এবং অ্যাডভান্সের দিকে যাব। তোমরা আমার সাথে থাকো, তাহলে বুঝতে পারবে যে তোমাদের লেভেলটা আস্তে আস্তে কতটা বৃদ্ধি হয়। ওকে, তো ইংলিশের যে সিলেবাস অনুযায়ী যদি আমরা পড়ি, সব জায়গায় কি করবে না, সমস্ত জায়গায় তুমি বেসিক্যালি দেখবে একটা ডিফারেন্ট জায়গা থেকে স্টার্ট করে দেবে। আমি স্টার্ট করব ডাইরেক্ট এ থেকে। তো আমরা ইংলিশের আজকে আমরা কি পড়বো সেটা একটু জেনে নিই। তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে সিম্পল হচ্ছে লেটার, ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স। তো আমরা একটু লিখি লেটার, লেটার, ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স। ওকে, এই ক্লাস আমার আশা করছি এই চ্যানেলে প্রাইভেট করা আছে। যদি না থাক, তবুও আমি একটা নতুনভাবেই ক্লাস করার চেষ্টা করছি লেটার, ওয়ার্ড এবং সেন্টেন্সের। ওকে, তো আমার প্রিয় বন্ধুরা সবাই একসাথে যুক্ত হয়ে যাও এবং আমরা স্টার্ট করব আমাদের এই ক্লাস লেটার, ওয়ার্ড এবং সেন্টেন্স। দেখো, সর্বপ্রথম আমরা যদি বলে থাকি প্রাচীন ইতিহাসের কথা, আমি নেক্সট পেজে যাচ্ছি, সেখান থেকে স্টার্ট করছি। প্রাচীন ইতিহাসের কথা, যখন আমরা ইংরেজি ব্যবহার করতে শিখেছি, আস্তে আস্তে ইংরেজিটা তো তৈরি হয়েছে। ইংরেজি কি একটা হচ্ছে ভাষা, মনের ভাব প্রকাশ করা যায় যেটার মাধ্যমে। যেমন আমরা বাংলায় কথা বলি, বাংলায় মনের ভাব প্রকাশ করি। বাংলা যেমন একটা ভাষা, মানে কথা বলার মাধ্যম, সেই রকম ইংলিশও হচ্ছে একটা কথা বলার মাধ্যম, মনের ভাব প্রকাশের মাধ্যম শুধুমাত্র, এর বেশি কিচ্ছু না। তুমি যদি তোমার মনের ভাব প্রকাশ করতে চাও এমন একটা জায়গায় যেখানে তোমার ভাষা নেই, সেখানে আমাদেরকে ইংলিশ প্রয়োজন হয়। ওকে, ওই জন্য ইংরেজিটা একটু ভালোভাবে শিখতে বলে। চলো, ইংলিশ যখন আমরা স্টার্ট করব তখন একদম প্রাচীন ঐতিহাসিক যুগে যাব। সেইখানে ইংলিশটাকে স্টার্ট করার জন্য তখন কি হয়েছে, কিছু ছবি আঁকা হয়েছিল, চিহ্ন আঁকা হয়েছিল। এইটা একটা চিহ্ন, এটা একটা চিহ্ন, এটা একটা চিহ্ন, এটা একটা চিহ্ন। এই চিহ্নগুলোকে এক এক করে নাম দেওয়া হয়, যাদেরকে বলা হয়, প্রত্যেকটাকে কি কি বলা হয়, প্রত্যেকটাকে বলা হচ্ছে বর্ণ। ওকে, বর্ণ। বাংলায় বর্ণ বলা হচ্ছে, ইংলিশে এগুলাকে বলা হচ্ছে লেটার। প্রত্যেকটাকে, এ একটা লেটার, বি একটা লেটার, সি একটা লেটার, ডিও একটা লেটার। ওকে, তাহলে এই রকম করে এ থেকে জেড পর্যন্ত টোটাল কত, 26টা লেটার আমাদের ইংরেজি বর্ণমালায় আছে, তাই তো? আচ্ছা, বর্ণমালা একটা কথা চলে এলো। এই বর্ণকে, এ থেকে জেড পর্যন্ত বর্ণকে যখন একটা মালার আকারে সাজানো হবে, তখন সেইটাকে বলবো আমরা কি, বর্ণমালা। বর্ণমালা, বর্ণমালা। বর্ণমালায় কি থাকবে, এ থেকে জেড পর্যন্ত লেটার থাকবে। বর্ণমালার ইংরেজি অর্থ হচ্ছে অ্যালফাবেট। আচ্ছা, লেটার আর অ্যালফাবেটের মধ্যে পার্থক্য বুঝেছো? লেটার কাকে বলে, প্রত্যেকটা, প্রত্যেকটা যে এই প্রত্যেকটা চিহ্ন, প্রত্যেকটা চিহ্নকে আমরা বলবো লেটার, এবং সমস্ত লেটারকে একত্রে বলবো বর্ণমালা। তাহলে ইংরেজি একটা বর্ণমালা, সেইখানে কটা লেটার আছে, 26টা লেটার। 26টা লেটার আমি যদি লিখি একটু ভালোভাবে, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই অ্যান্ড জেড। দেখো, উপরে আছে 13টা, নিচে আছে 13টা, টোটাল কটা, 26টা। গুনতে তোমরা অবশ্যই পারবে ভালোভাবে। এই অ্যালফাবেটকে দুভাগে ভাগ করা হয়েছে। আমরা যদি দেখি অ্যালফাবেটকে দুভাগে ভাগ করা হয়েছে, চলো আমরা দেখি একটু একটু করে। তো আমরা হেডিং দিচ্ছি এখন অ্যালফাবেট।
অ্যালফাবেট। অ্যালফাবেটকে আমরা দুভাগে ভাগ করব। প্রথম ভাগ কি? প্রথম ভাগ হবে ভাওয়েল। আর দ্বিতীয় ভাগ কি? দ্বিতীয় ভাগকে বলা হচ্ছে কনসোনেন্ট। ওকে, ভাওয়েল এবং কনসোনেন্ট অ্যালফাবেটকে দুভাগে ভাগ করা যায়। অ্যালফাবেট মানে এই যে ইংরেজি বর্ণমালা যেটা লিখলাম আর কি, এ থেকে জেড পর্যন্ত, এটাই আমাদের অ্যালফাবেট। এটাকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা ভাওয়েল একটা কনসোনেন্ট। ভাওয়েলের বাংলা হচ্ছে স্বরবর্ণ। ওকে, স্বরবর্ণ। এবং কনসোনেন্টের বাংলা হচ্ছে ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ কটা আছে এবং ব্যঞ্জনবর্ণ কটা আছে এটা আমাদেরকে একটু জেনে রাখা উচিত, যেহেতু একদম বাচ্চাদের লেভেলে, এটা শিশু ওয়ানের ছেলেরা এগুলো পড়ে। তবুও আমরা নিজেকে একদম শিশু ওয়ানের বাচ্চাদের মতো ভেবেই স্টার্ট করব। তো চলো দেখা যাক ভাওয়েল কটা আছে। ইংরেজি বর্ণমালায় এ, ই, আই, ও এবং ইউ, এই পাঁচটা আছে ভাওয়েল। ইংরেজি বর্ণমালার পাঁচটা ভাওয়েল এবং বাকি একুশটা, বাকি একুশটা কনসোনেন্ট। ওকে, তো ভাওয়েল এবং কনসোনেন্ট বোঝা গেল, পাঁচটা ভাওয়েল আছে আর বাকি আছে কনসোনেন্ট। তাহলে বলো তো ডব্লিউটা আমাদের ভাওয়েল না কনসোনেন্ট? তো আশা করছি বন্ধু তোমরা সবাই উত্তর দিবে ডব্লিউ আমাদের কনসোনেন্ট। ওকে, ইউ আমাদের ভাওয়েল না কনসোনেন্ট? ইউ তোমরা বলবে দেখো ভাওয়েল হচ্ছে ইউ। আমাদেরকে কিচ্ছু মনে রাখার প্রয়োজন নেই, শুধুমাত্র মনে রাখার প্রয়োজন এ, ই, আই, ও, ইউ। এই যে এ, ই, আই, ও এবং ইউ, এই পাঁচটা ভাওয়েল, বাকি যা আছে কনসোনেন্ট। তো বন্ধু তোমরা একটু দেখে উত্তর বলো তো, আরটা ভাওয়েল না কনসোনেন্ট? আর নিশ্চয়ই কনসোনেন্ট, তাই তো। কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ, অ্যাকচুয়ালি স্বরবর্ণ উচ্চারণে কাজে লাগে এবং ব্যঞ্জন বর্ণ কোনো কিছুর, ওই ব্যঞ্জন বর্ণ নিজে থেকে উচ্চারিত হতে পারে না, ঠিক আছে? স্বরবর্ণ কি নিজে থেকে উচ্চারিত হতে পারে। যেমন এম, এম উচ্চারণ, এম, 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 বুঝতে পারছো? যখন তুমি এন উচ্চারণ করবে, এন, এ এন, এন, একটা এ থাকবে, মানে এই এই আই ও ইউ এর হেল্প নিয়ে কনসোনেন্ট উচ্চারিত হতে পারবে, বাস এইটুকুই। আমরা বাংলাতে এটা পড়েছি খুব ভালোভাবে। তো এটাকে জানার প্রয়োজন যে স্বরবর্ণ কেন আর ব্যঞ্জন বর্ণ কেন ভাগ করলাম, কারণ এগুলো নিজ থেকে উচ্চারিত হতে পারে এবং এইগুলো কনসোনেন্টগুলো নিজে থেকে উচ্চারিত হতে পারে না, তারা ভাওয়েলের হেল্প নিয়ে উচ্চারণ করা হয় তাদেরকে। ওকে, তো চলো নেক্সট পেজে যাই। আমরা কি শিখলাম এতক্ষণ? ভাওয়েল, কনসোনেন্ট, এই সমস্ত। এর আমরা এর একটু বৈশিষ্ট্য সম্পর্কে দেখে দিচ্ছি। দেখো ইংরেজি লেটারে, ইংলিশ এর লেটার যখন পড়বো, লেটার, লেটার হচ্ছে দু প্রকার। একটা হচ্ছে ক্যাপিটাল লেটার আর একটা হচ্ছে স্মল লেটার। আশা করছি বন্ধু আমরা সবাই জানি ক্যাপিটাল লেটার কাকে বলবো, কোনগুলোকে বলবো। কোনো দিন আমরা ক্যাপিটাল লেটার বলতেই পারবো না কাউকে, লিখতে পারবো। এই যে আমি লিখছি এইটা হচ্ছে আমার ক্যাপিটাল লেটার। আমি যদি এ বলি, এটা স্মল লেটার না ক্যাপিটাল লেটার বললাম কিছু তো আমি বুঝতে পারবো? কোনো দিন সম্ভব নয়। শুধুমাত্র লেখার সময় আমরা বলতে পারবো এটা ক্যাপিটাল লেটার অর এটা স্মল লেটার। স্মল লেটার এ এইরকম হয়। ওকে, সরি। কি হচ্ছে, দাঁড়াও, এ, ওকে। তাহলে ক্যাপিটাল লেটারের বি, স্মল লেটারের বি, এ বি সি ডি এইভাবে লিখতে থাকো। এরপর দেখো, এই ক্যাপিটাল লেটার কিন্তু বিশেষ বিশেষ জায়গায় ব্যবহার করা হয়। ক্যাপিটাল লেটারের ব্যবহার,
ক্যাপিটাল লেটার এর ব্যবহার। ওকে, বড় হাতের অক্ষরের ব্যবহার। ইউজ অফ ইউজ অফ ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার কোথায় কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়? প্রথমত, আমরা যখন কোনো একটা জিনিস লেখা স্টার্ট করব, কোনো একটা সেন্টেন্স, যে সেন্টেন্স জিনিসটা কি সব পড়বো, সেন্টেন্স এর ফার্স্ট লেটার, এর প্রথম প্রথম যে লেটার, সেই প্রথম লেটার হবে ক্যাপিটালের। 1 নম্বর পয়েন্ট হলো। নাম্বার 2, তুমি ধরো কাউকে কবিতা লিখে শোনাবে, সেই কবিতার লাইনের প্রথম লেটার, ধরো কবিতা যেটা শুরু করছো কবিতা, সেই কবিতার লাইনের ফার্স্ট লেটার। ওকে, এটাও আমাদের কিন্তু ক্যাপিটাল আকারে লিখতে হবে। নাম্বার 3, কোনো নামের প্রথম লেটার, নামের নামের প্রথম লেটার, প্রথম লেটার। ওকে, এবং টাইটেলের পদবি যেটাকে বলা হচ্ছে, বি বয় রস্বই ওর বয় দীর্ঘ যেটা একটা হয়, দেখবে পদবীর ফার্স্ট প্রথম লেটার, পদবীর প্রথম লেটার এবং নামের প্রথম লেটার সর্বদা কি হয়? ধরো আমার নামটাই ধরো তোমাদের কাছে উদাহরণস্বরূপ রাখছি, আমার নাম হচ্ছে কৃষ্ণেন্দু ঘোষ। তো কে আমি বড় হাতের লিখবো, কিন্তু আমি এখানে ছোট হাতের লিখে দিয়েছি। Okay, এটা কি হচ্ছে, কে, আর আই দেখো এরপরে ছোট হাতের চলবে। ওকে, আবার জিটা বড় হাতের, তারপরে আবার ছোট হাতের। নাম সই করতে পারো সবাই আশা করি। যেমন কবিতার ফার্স্ট লেটার, অ্যাডমায়ার অফ লাভ, যা হোক, তোমরা তোমাদের মতো কবিতা লিখতে পারো, সেই কবিতার ফার্স্ট লেটার আমরা সবসময় বড় হাতের বা ক্যাপিটাল লেটারের ব্যবহার করব। 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, যখন আমি লিখব কোনো একটা জায়গায়, আমি অর্থে আই, আমির অর্থ কি আই, আই মানে আমি, ইউ মানে তুমি, ঠিক আছে? যখন কোনো একটা লেখা হচ্ছে, লেখার মাঝে আই সবসময় আমি অর্থে বড় হাতের লিখতে হবে। আই যেখানেই থাক, লাস্টে থাক, ফার্স্টে থাক, মিডিলে থাক, আই যদি আমি অর্থে ব্যবহার করা হয়, তখন ওটাকে বড় হাতের লিখতেই হবে। এর কোনো অপোজিট কোনো কিছু নেই, একে লিখতেই হবে আইটাকে বড় হাতের। ওকে, তো বোঝা গেছে আমরা কখন কি লিখবো, কাকে কিভাবে লিখবো, ক্যাপিটাল লেটারের ব্যবহার আমরা দেখলাম। এরপরে আমরা চলে আসবো একটু অন্যদিকে, মানে আমরা কি দেখলাম, লেটার দেখলাম, অ্যালফাবেট দেখলাম, এরপরে আমরা দেখবো ওয়ার্ড। ওয়ার্ড, তো প্রিয় বন্ধুরা দেখো, ওয়ার্ড কাকে বলবো, কতকগুলি লেটার পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে, তাহলে সেই বর্ণ সমষ্টিকে একত্রে ওয়ার্ড বা শব্দ বলা হয়। কি লেখা যাবে, কতগুলি লেটার পাশাপাশি বসে, কতগুলি লেটার পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে, যদি একটি অর্থ প্রকাশ করে, অর্থ প্রকাশ করে, তাহলে সেই বর্ণ সমষ্টিকে একটি ওয়ার্ড বা শব্দ বলে। তাহলে সেই বর্ণ সমষ্টিকে একটি ওয়ার্ড বা শব্দ বলে। তাহলে কতগুলি লেটার পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে, তখন তাকে বলবো, সেই বর্ণ সমষ্টিকে বলা হয়
ওয়ার্ড। ওকে, ওয়ার্ড বলা হয়। তো আমরা কতগুলি লেটারকে পাশাপাশি শুধু বসিয়ে দিলেই হবে না, তার সঙ্গে সঙ্গে কি করতে হবে, সেইগুলো পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করতে হবে, তাকে আমরা বলবো ওয়ার্ড। ওয়ার্ডের বাংলা কি? শব্দ। ওয়ার্ডের বাংলা শব্দ। যেমন FATHER, ফাদার। ফাদার মানে পিতা। মাদার মানে মাতা। ওকে। হ্যান্ড, HAND, হ্যান্ড। হ্যান্ড মানে হাত। ওকে, এইগুলো কি হচ্ছে, লেটারগুলো দেখো, এক একটা লেটার পাশাপাশি বসে আছে এবং একটা অর্থ প্রকাশ করছে। এই যে লেটারটা বসেছে, এর অর্থ কি? হ্যান্ড। এর অর্থ হাত, তাই তো? তো পাশাপাশি বসে অর্থ প্রকাশ করলে তখন সেইটাকে বলবো আমরা ওয়ার্ড। আচ্ছা, ওয়ার্ডের পর আমরা আমরা যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে সিলেবেল। সিলেবেল জিনিসটা কি? তো বাবু, সব থেকে ভালো জিনিস, আমরা যেটা ভালোভাবে একবারে বলতে পারবো, এটা হবে একটা ওয়ার্ডের যতটুকু অংশ আমরা কোনো প্রচেষ্টা না করেই উচ্চারণ করতে পারি, যতটুকু অংশ একবারে, মানে সব থেকে কম প্রচেষ্টায় একবারে যতটা উচ্চারণ করা যায়, ওয়ার্ডের এর যতটুকু অংশ অংশ সব থেকে কম প্রচেষ্টায়, সব থেকে কম প্রচেষ্টায় উচ্চারণ করতে পারি, কম প্রচেষ্টায় উচ্চারণ করা যায়, সেটাকে বলা হচ্ছে সিলেবেল বা অক্ষর। সিলেবেলের বাংলা অক্ষর। হয়ে গেছে। অক্ষর। ওকে, সিলেবেলের আমরা যদি বাংলা দেখি সেটাকে বলা হচ্ছে অক্ষর। সব থেকে কম প্রচেষ্টায় একবারে উচ্চারিত শব্দাংশ, শব্দের অংশ। ওকে, তো দেখো, আমরা যখন ম্যান উচ্চারণ করি, ম্যান, MAN, ম্যান, এই ম্যান বা একবারে উচ্চারণ হয়, একবারে কম প্রচেষ্টায়, সব থেকে কম প্রচেষ্টা করে আমি একবারে উচ্চারণ করে দিয়েছি, ওই জন্য ম্যানটা হচ্ছে ওয়ান সিলেবেল যুক্ত ওয়ার্ড। ওকে, ম্যান একটা এমন ওয়ার্ড বা শব্দ যেটার একটা সিলেবেল নিয়ে গঠিত। এরপর আমরা যদি এলিফ্যান্ট দেখি, এলিফ্যান্ট, এলিফ্যান্ট, এলি এবং ফ্যান্ট দুবার উচ্চারণ করতে হচ্ছে, দেখো না? তাহলে এইটা এবারে দুবারে উচ্চারণ করতে হয় বলে এটা টু সিলেবেল। ওকে, এরপর আছে ক্লিনলিনেস, ক্লিনলিনেস। ওকে, এই ক্লিনলিনেস যেটা, এটা হচ্ছে তিনবারে উচ্চারণ হচ্ছে, ক্লিন লিনেস। সব থেকে কম প্রচেষ্টা করে আমরা, মানে আমরা কোনো শরীরের কোনো একটুকুনো শক্তি আমরা ব্যয় করতে চাই না, সমস্ত শক্তি আমরা পড়াশোনার দিকে লাগাতে চাই। তখন আমরা যদি কোনো একটা ওয়ার্ডকে উচ্চারণ করব, সেই রকম একদম নিতুষ হয়ে পড়ে থাকার কথা, ধরো নিচুস হয়ে পড়ে আছো, সেই রকম সময় যদি একটা ওয়ার্ডকে উচ্চারণ করো, তখন সেই ওয়ার্ডটা কতবারে উচ্চারণ করা হচ্ছে সেইটা আমাদেরকে একটু দেখতে হয়, সেইটাই হচ্ছে আমাদের সিলেবেল। ওকে, তো এলিফ্যান্ট দুবারে উচ্চারণ হচ্ছে টু সিলেবেল, ক্লিনলিনেস তিনবারে উচ্চারণ হচ্ছে থ্রি সিলেবেল। সিলেবেল সম্পর্কে আমাদের আইডিয়া হলো। এরপর আমরা যাব সেন্টেন্সে। সেন্টেন্স, সেন্টেন্স শব্দের অর্থ বলো। সেন্টেন্স শব্দের বাংলা অর্থ হচ্ছে বাক্য।
বাক্য। সেন্টেন্স শব্দের বাংলা অর্থ বাক্য। ওকে, তো চলো সেন্টেন্স কাকে বলে একটু দেখি। কতকগুলি ওয়ার্ড পাশাপাশি বসে, কতকগুলি ওয়ার্ড পাশাপাশি বসে বসে কোনো একটি প্রসঙ্গে, কোনো একটি প্রসঙ্গে, কোনো একটি প্রসঙ্গে পরিষ্কার অর্থ প্রকাশ করলে, পরিষ্কার অর্থ প্রকাশ করে, তখন তাকে বলবো সেন্টেন্স বা বাক্য। কতকগুলি ওয়ার্ড যদি পাশাপাশি বসে কোনো একটি প্রসঙ্গের পরিষ্কার অর্থ প্রকাশ করে, তখনই সেই প্রসঙ্গের ওই ওয়ার্ডগুলো একত্রিত হিসেবে যেটা তৈরি করে তাকে বলবো সেন্টেন্স বা বাক্য। নচেত আমরা তাকে বাক্য বলতে পারি না। যেমন একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি আমরা, গরু আকাশে উড়ে, গরু আকাশে উড়ে, ওয়ার্ড পাশাপাশি বসেছে কিন্তু উড়ার প্রসঙ্গটা কি ফুলফিল হচ্ছে? গরুর কি ডানা আছে যে উড়তে পারবে? নেই। তার জন্য এটা একটা বাক্য নয়। ওকে, এটা ভালোভাবে জানা দরকার। তো আমরা লিখতে পারি দি বার্ড ইজ ফ্লাইং, ফ্লাইং ইন দ্য স্কাই, তাই তো? আকাশেই তো উড়ে, জলে কি উড়ে? এইটা হবে একটা আমাদের বাক্য। আর এখানে দা বার্ডের জায়গায় যদি দা কাউ লেখো, বার্ডের জায়গায় কাউ হলে এটা কিন্তু বাক্য না, কারণ কাউয়ের ওড়ার ক্ষমতা নেই। ঠিক আছে? আবার একটা ছেলে, সেই ছেলেটা ভাত খাচ্ছে, যেমন দ্য বয় ইজ ইটিং রাইস, এটা হচ্ছে একটা বাক্য। দি বয় ইজ ইটিং রাইস, এটা আমরা বাক্য হিসেবে লিখতে পারি। বাট ভাত কি ছেলেটাকে খেতে পারবে? মানে ইটিং রাইস ইজ দ্য বয় বা এরকম যদি কিছু লিখে, দেখো এইটা আমাদের প্রপারলি সাজানো আছে, এইটা হচ্ছে আমাদের বাক্য। বাট ইটিং দ্য রাইস বয়, এটা কি প্রপারলি সাজানো আছে? না, প্রপারলি সাজানো নেই। পাশাপাশি শুধু যা হোক বসিয়ে দিয়েছি, এটা কোনো প্রসঙ্গর পরিষ্কার অর্থ প্রকাশ করছে না, অর্থাৎ এটা আমাদের বাক্য নয়, এটা আমাদের বাক্য। বাক্য বা সেন্টেন্স এমন জিনিস যেটা ওয়ার্ড পাশাপাশি বসবে, যেমন এই একটা প্রত্যেকটা ওয়ার্ড পাশাপাশি বসবে এবং পাশাপাশি বসে একটা পরিষ্কার অর্থ প্রকাশ করবে। ঠিক আছে? তো দেখো আমরা লেটার, ওয়ার্ড, সেন্টেন্স এই সমস্ত জিনিস শিখলাম। আজকে ইংলিশ এই পর্যন্তই থাক। নেক্সট দিন ইংলিশের আমরা আবার একটা ভালো ক্লাস আনবো এবং সেই ক্লাসে আমরা খুব সুন্দরভাবে আরও আলোচনা করব। চলো দেখা যাক। এখানে লেটার, ওয়ার্ড, সেন্টেন্স, এখানে হলো লেটারের ভাগ, ওয়ার্ড কীভাবে তৈরি হয়, সেন্টেন্স কীভাবে তৈরি হয় এবং কাদেরকে সেন্টেন্স বলা চলে না। ঠিক আছে? অ্যালফাবেট সম্বন্ধে হলো অ্যালফাবেট। ওকে, অ্যালফাবেট। ভাওয়েল কনসোনেন্ট সম্বন্ধে আমরা যেটা জেনেছি, আজকে আমাদের পর্যন্ত তাহলে এইটুকুই থাক। তো প্রিয় সাথী, তোমরা খুব সুন্দরভাবে পড়াশোনা করবে, আর আশা করছি তোমরা নিজেরা প্রত্যেক দিন আসার আগে, প্রত্যেক দিন ক্লাসে আসার আগে 2 মিনিট একটু রিভিশন করবে। তো তোমাদের কাছে এইটুকু আশা করাই যায়। তো গুড নাইট এভরিওয়ান, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ওকে, গুড বাই।